কেউ কিন্তু কোনো দেশকে হুমকি দিয়ে এই রকমের একটা ধ্বংসাত্মক এবং যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করতে পারে না। রাশিয়া যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে একটা একটা আঞ্চলিক একটা কাঠামো গড়ে তোলা। এখন তো সবচেয়ে মোক্ষম সময় চীনের জন্য যে তাইওয়ানকে আক্রমণ করা এবং হুমকি দেওয়া এবং দখল করে নেওয়া। রাশিয়া যে ডনবাস থেকে তুমি তোমার সৈন্য উইথড্র করো, তাহলে আমরা যুদ্ধ বন্ধ করব। সেটা যদি না হয় তাহলে তারা ওডেসা পর্যন্ত যাবে। মার্কিন ব্রিটিশ একটা প্রজেক্ট ছিল মূলত, এবং সেখানে ইউরোপ ইনভলভ হয়ে গেছে। আমি ইউক্রেনের কথা বলছি। চর্চা ডিকোডে স্বাগত। ইরানের যুদ্ধ আজ প্রায় ৩৫ দিন ধরে চলছে, যে যুদ্ধ আরও ৩-৪ সপ্তাহ ধরে চলবে বলে ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেছেন। এই যুদ্ধ কতদিন চলবে, চীন রাশিয়া কি ভূমিকা নিচ্ছে, তারপরে কিউবার কি অবস্থা, আরও অনেক বিষয় নিয়ে আমরা তো বিশ্ব পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক বদরুল আলম খান, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিডনি থেকেই। তো অধ্যাপক খান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই ভালো থাকুক, এটাই আশা করি। তো আপনি একটা জিনিস দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই ইরান যুদ্ধে জড়িয়ে পড়ার আগে তিনি তার কংগ্রেসের কোনো অনুমোদন নেননি, মানুষের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি নিজেই একটি ছোট্ট কোটারির মাধ্যমে, যে কোটারিটাকে বলা যায় যে মাত্র হয়তো 3 জন সেখানে আছেন। একজন হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, একজন পিট হেগসেথ, একজন হচ্ছে মার্কো রুবিও। এইরকম 3-4 জনের, আর পাশাপাশি হচ্ছে তার জামাতা জারেড কুশনার আর আরেকজন, এরকম 4-5 জন মিলেই এই সিদ্ধান্তটা নিলেন। হঠাৎ করে তিনি গত পরশুদিন আমেরিকার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, ন্যাশনাল স্পিচ বলছেন তারা। তো এই স্পিচে আসলে তিনি কি কোনো কিছু বলেছেন যেখান থেকে আমরা কোনো আশার বাণী দেখতে পাই? বা তিনি তো বরং আজকেও যে জিনিস বলেছেন যে ইরানের সিভিল ইনফ্রাস্ট্রাকচার, মানে বেসামরিক যে অবকাঠামো, এই অবকাঠামো তো এখনও আমরা ধ্বংসই করিনি, এর ধ্বংস শুরুই করিনি। ইরান যদি না করে তাহলে আমরা ধ্বংস করে ফেলবো। তো এই বিষয়টা আপনি কি, ট্রাম্পের এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই ট্রাম্পের যে বক্তব্যটা, সেটা যে সমস্ত বিশ্লেষক আছে তারা কিন্তু এটাকে কোনো মূল্যই দিচ্ছে না। মূল্য দিচ্ছে না অনেকটা হতাশার কারণে। হতাশার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে 19 মিনিটের যে বক্তব্যটা, এটার দৈর্ঘ্যে 19 মিনিট। এই 19 মিনিটের বক্তব্যে তিনি সবাই আশা করেছিল যে তিনি বলবেন যে হ্যাঁ, যুদ্ধটা শেষ করছি আমি, এবং সেই যুদ্ধ শেষ করার একটা টাইম লাইন তিনি দিবেন, এবং সেই টাইম লাইন দেওয়ার মাধ্যমে তিনি আমেরিকার জনগণকে এবং বিশ্ব জনগণকে এইটুকু আশ্বস্ত করবেন যে না, এই যুদ্ধে আমরা আমাদের সবকিছু অর্জন, যে সমস্ত লক্ষ্য ছিল সেগুলো আমরা সবই অর্জন করে ফেলেছি, সুতরাং এখন আর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। এইরকম একটা ন্যারেটিভ বা এরকম একটা বক্তব্য সবাই তার কাছ থেকে আশা করেছিল। কিন্তু দেখা গেল যে তিনি সেটা না বলে অত্যন্ত বিভ্রান্তিকর, একদিকে বলছেন যে ইরানের সবকিছু ধ্বংস হয়ে গেছে, এবং ইরানকে আমি আবার এই হুমকিও দিচ্ছে যে ইরানকে আমি একেবারে স্টোন এজে পাঠাবো। এটা কিন্তু একটা সাংঘাতিক একটা হুমকি। সাংঘাতিক এই কারণে যে একটা সভ্যতা, ইরানকে আমি মিন করছি, এই 2000-2500 বছরের একটা সভ্যতাকে সে স্টোন এজে পাঠাবে বা তৈরি করবে, তার মানে সম্পূর্ণ ধ্বংস করে দিবে। এটা কেমন ধরনের এক নেতৃত্বের কথা হতে পারে? প্রথমত, এটা একটা যুদ্ধ অপরাধ। কেউ কিন্তু কোনো দেশকে হুমকি দিয়ে এই রকমের একটা ধ্বংসাত্মক এবং যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করতে পারে না। এটা কিন্তু জাতিসংঘের নিয়ম অনুযায়ী এবং জেনেভা কনভেনশনেরই বিরুদ্ধে। সুতরাং কেউ যদি তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের শাস্তি দাবি করে তাহলে কিন্তু অবাক হওয়ার কথা না।
কিন্তু সেটা সে নির্বিচারে বলে যাচ্ছেন, নির্বিঘ্নে বলে যাচ্ছেন। সুতরাং এটা একটা অদ্ভুত একজন রাষ্ট্রনায়ক। এইরকম রাষ্ট্রনায়ক আমেরিকার ইতিহাসে এবং আমাদের মানব জাতির ইতিহাসে অন্য সব দেশে কোনো দেশে এইরকম কোনো নেতা এসেছিল কিনা আমি সেটা মানে অবাক করে আর কি। ইরান সম্পর্কে তার মিথ্যা ভাষণ, সে নানাভাবে মিথ্যা ভাষণ দিয়ে ইরানকে হেয় করা, প্রতিপন্ন করা, এবং ইরানের বর্তমান সরকার এবং রেজিম তারা বলছে এটা যে কত খারাপ সেটা প্রমাণ করার জন্য তারা বলছে যে জানুয়ারি মাসে যে বিক্ষোভটা হলো অর্থনৈতিক দুর্যোগের কারণে সেখানে ৪৫,০০০ মারা গেছে। আবার আরেক সময় তিনি বলেছেন ১৫,০০০, আরেক সময় বলছেন ২০,০০০। অন্য হিসাবে অনেকেই বলছে ইউরোপের অনেক হিসাবে এবং অনেক থিঙ্ক ট্যাঙ্কের হিসাবে সেটা হচ্ছে ৫,০০০-এর বেশি না ম্যাক্সিমাম হলে। সুতরাং এইরকম ভাবে উলট পালট এবং কোনো একটা সূত্রবদ্ধ এবং প্রজ্ঞা নির্ভর কোনো একটা যে আলোচনা একজন আমেরিকার একটা বিশাল শক্তিপন্ন একটা রাষ্ট্রনায়কের পক্ষ থেকে এরকম আলাপ আলোচনা বা এরকম মন্তব্য করা কতটুকু মানে নেতিবাচক হতে পারে সেটা কল্পনার বাইরে। এর সাথে কিন্তু এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই যে 4 দিনের একটা ছুটি আছে, ইস্টার হলিডে, এই ছুটিতে সে আক্রমণটা তীব্র করবে এবং তার আলামত কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। ইরানের একটা সবচেয়ে বড় ব্রিজ সেটা ধ্বংস করেছে। ব্রিজটা হচ্ছে একটা বেসামরিক একটা একটা কাঠামো, অবকাঠামোই বলি বা কাঠামো বলি, যেটাই হোক, ব্রিজটাকে ধ্বংস করে কিন্তু সে আরো একটা এই যুদ্ধাপরাধের সামনে দাঁড়ালো এবং ইরান এখন বলছে যে আমরাও ঠিক সেইভাবে আমরা প্রতিশোধ নিব এবং এইভাবে পাল্টাপাল্টি চলছে। সুতরাং এবং অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ, সেখানে খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। 40টা দেশ মিলে ব্রিটেনের তত্ত্বাবধানে একটা আলোচনা হয়েছে এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কূটনৈতিক পর্যায়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করা, কোনো সামরিক অভিযান চালিয়ে নয়। সুতরাং এইরকম একটা হট্টগোলপূর্ণ একটা অবস্থার ভেতরে আমরা আছি এবং এই অবস্থাটা কতদিন টিকবে তিনি বলছেন যে 2-3 সপ্তাহের ভেতরে শেষ হবে, কিন্তু আমার ধারণায় 2-3 সপ্তাহের ভেতরে শেষ হবে না। যদি হয়ও তাহলে এটা এই যুদ্ধের তীব্রতা আরো বৃদ্ধি পাবে এবং সেটার পরিণতি কি হয় সেটা বলা মুশকিল। একটা জিনিস হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি রাজিও হন যুদ্ধ বন্ধ করতে, কিন্তু এই যে ডিপ স্টেট আছে আমেরিকায় এবং ইসরায়েলের যে লবি আছে এবং বেঞ্জামিন নেতানিয়াহু, এই যে 3টা শক্তি আছে, এই শক্তি তাকে কখনোই এই যুদ্ধ বিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনোভাবে সহায়তা করবে না, বরঞ্চ মানে সার্বক্ষণিকভাবে এর বিরোধিতা করে যাবে। এটাই হচ্ছে সংশয়। ইতিমধ্যে অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, আপনিও হয়তো লক্ষ্য করেছেন। সেটা হচ্ছে প্যাম বন্ডি, যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যাটর্নি জেনারেল, তার প্রধান অ্যাটর্নি জেনারেল তাকে সরিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে। এখন এটা এই কারণে সম্ভবত যে তিনি প্যাম বন্ডি ওই এপস্টিন ফাইলটা আরো যে সমস্ত তথ্য আছে সেগুলো প্রকাশ করার একটা সিদ্ধান্ত নিচ্ছিল এবং সেটা জানতে পেরে তাকে বদলে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের একেবারে একজন ঘনিষ্ঠ একজন আইনবিদ তাকে সেখানে বসিয়েছে। আর হচ্ছে অন্যদিক থেকে পিক হেগজেট, যিনি ডিপার্টমেন্ট অফ ওয়ারের সেক্রেটারি, তিনি একজন জেনারেল যিনি চিফ অফ স্টাফ, তার নাম হচ্ছে জেনারেল র্যান্ডি, এবং তার সাথে আরো 2 জন অফিসারকে সে মানে বাধ্যতামূলক অবসর গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ ইমিডিয়েটলি সেটা কার্যকর হবে এরকম বলেছে। কেন 2 জন অফিসারকে? তার কারণ হচ্ছে যে ওই 2 জন অফিসার হচ্ছে ব্ল্যাক, মানে কালো সম্প্রদায় বা কৃষ্ণ সম্প্রদায় থেকে, তার চামড়ার রং হচ্ছে কালো। তো এবং এই হেগসেট আসার পরে এই ডিপার্টমেন্ট অফ ওয়ারে কিন্তু এই যে বৈচিত্র্য ছিল, জাতিগত বৈচিত্র্য ছিল অফিসারদের ভেতরে, সেই বৈচিত্র্যটা সম্পূর্ণ কমিয়ে আনা, সেটা একটা ঘোষিত তাদের একটা নীতি। সুতরাং কল্পনা করা যায় কিরকম একটা রেসিস্ট একটা
যুগের ভেতরে আমরা পড়েছি এবং একটা কাঠামোর ভেতরে আজকে এই ডিপার্টমেন্ট অফ ওয়ার এবং পেন্টাগন এবং আমেরিকার প্রতিটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এই বর্ণবাদের বিস্ময় ইয়েতে আক্রান্ত। এটা হলো। এখন হেক্সেটের ব্যাপারটা হচ্ছে যে হেক্সেট কিন্তু বিপদে আছে। বিপদ হচ্ছে যে মনে আছে আপনার যখন ভেনেজুয়েলাকে সম্পূর্ণ নৌ অবরোধ চালানো হয়, তখন বেশ কয়েকটা নৌকায় হেক্সেটের নির্দেশে আক্রমণ চালানো হয় এবং সেখানে মানে যারা মাছ ধরে সেই সমস্ত বোটগুলোকে আক্রমণ করে, নৌকোগুলোকে আক্রমণ করে এবং সেটাও একটা যুদ্ধাপরাধের মতোই আর কি একটা ঘটনা। সুতরাং সেই নিয়ে বিপদ আছে। সে অনেক ক্লাসিফাইড ডকুমেন্ট যেগুলো ডিপার্টমেন্ট অফ ওয়ার এর সাথে যুক্ত, সেগুলো কিন্তু পিট হেক্সেট কিন্তু সেগুলো মিসহ্যান্ডেল করেছে, ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, এইরকম অভিযোগ তার বিরুদ্ধে আছে। সুতরাং এই দুটো বড় অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে এবং আমেরিকান জেনারেলদের ভিতরে কিন্তু একটা ক্ষোভও আছে তার বিরুদ্ধে। সে কিন্তু একজন মেজর ছিল, মেজর, এবং সে কোনো যুদ্ধে সেইভাবে অংশগ্রহণ করে নাই এবং সে মেজর হয়ে এইরকম একটা বড় প্রতিষ্ঠান, পেন্টাগন থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ ওয়ারের মতো একটা বিশাল একটা প্রতিষ্ঠানের প্রধান হয়ে সে জেনারেলদেরকে এদিক ওদিক যাকে ইচ্ছা তাকে বরখাস্ত করছে। এর আগে কিন্তু সে আরো 12 জনকে বরখাস্ত করেছিল। সুতরাং এইরকম একটা হট্টগোলপূর্ণ এবং একটা জগাখিচুড়িপূর্ণ একটা পরিস্থিতির ভেতরে ডোনাল্ড ট্রাম্প আছে, তার ডিপার্টমেন্ট অফ ওয়ার আছে এবং তার অন্যান্য প্রাতিষ্ঠানিক যে সমস্ত অফিসাররা আছে, ইভেন ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে মার্কো রুবিও, ডিপার্টমেন্ট অফ স্টেট, সব জায়গায় একটা বিশৃঙ্খল একটা অবস্থায় মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। তো আমরা যে এরই মধ্যে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে জাতিসংঘের কিছুটা সক্রিয়তা বা জাতিসংঘকে সক্রিয় করা, জাতিসংঘ তো বলা ভালো, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে, নিরাপত্তা পরিষদে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা এবং সেখানে নানা ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। জিসিসি দেশগুলো তারা কিছু অভিযোগ করেছে ইরানের বিরুদ্ধে। এখন ইরান যুদ্ধ নিয়ে সবচেয়ে বড় যে প্রশ্ন, ইরান যুদ্ধ নিয়ে রাশিয়া এবং চীন এদের কূটনৈতিক তৎপরতা কোন পর্যায়ে, আসলে কেমন চলছে এদের কূটনৈতিক তৎপরতা, আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা একটা জটিল প্রশ্ন এবং মানে উত্তরটা দেওয়াও একটু কঠিন, কারণ আমাদের এই কূটনৈতিক তৎপরতা বলতে নানাভাবে এটাকে বোঝা যায় এবং রাশিয়ার ক্ষেত্রে একটা ভিন্ন একটা তার যে কালচার, কূটনৈতিক কালচার যেটাকে আমরা বলি, সেটা একটা ভিন্ন ধারায় প্রবাহিত হয়, আবার চীনের ক্ষেত্রেও ভিন্ন ধারায় প্রবাহিত হয়। সুতরাং আমরা যারা পশ্চিমা বিশ্বের কূটনৈতিক যে তৎপরতা বা কার্যকলাপ, সেটাকে যেভাবে বুঝি রাশিয়াকে সেইভাবে বোঝা যাবে না, আবার চীনকেও কিন্তু রাশিয়ার সাথে তুলনা করে বোঝা যাবে না। সুতরাং এটা একটু ধীর স্থির মাথায় আমাদের চিন্তা ভাবনা করে বোঝার প্রয়োজন। ইতিমধ্যে আপনি উল্লেখ করেছেন জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে একটু তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হয়েছিল যে এই হরমুজ প্রণালী শক্তি প্রয়োগ করে মিলিটারির মাধ্যমে এটাকে খুলে দেওয়ার ব্যবস্থা করা, কিন্তু সেখানে চীন, ফ্রান্স এবং রাশিয়া সেখানে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে এবং এটা পাশ হয়নি। আচ্ছা, এখন আমি যদি রাশিয়ার রাজনীতিটা বুঝতে চাই, আমি সেপারেটলি বলি। প্রথমে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা এবং রাজনীতি, আর তারপরে আমি চীনের কূটনৈতিক তৎপরতা এবং রাজনীতি নিয়ে আলাপ করব। এখন রাশিয়া কিন্তু 1917 সাল থেকে 1991 সাল পর্যন্ত একটা কমিউনিস্ট আইডিওলজির ভেতরে ছিল এবং সেখানে আমেরিকার সাথে এবং পশ্চিমা বিশ্বের সাথে যে দ্বন্দ্বটা ছিল, সেই দ্বন্দ্বটা হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব এবং সেখানে রাশিয়া হুমকি দিয়েছে, আমেরিকা হুমকি দিয়েছে, স্নায়ুযুদ্ধ হয়েছে, স্নায়ুযুদ্ধের ভেতরে একে অপরকে সাংঘাতিকভাবে আক্রমণ করেছে। তারপরে প্রক্সি যুদ্ধ হয়েছে, প্রক্সি যুদ্ধ কোরিয়াতে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, আরো অন্য জায়গায় হয়েছে ক্ষুদ্র আকারে, আফগানিস্তানে হয়েছে, তারপরে ইরাকে হয়েছে বিভিন্ন মাত্রায়।
সুতরাং সেখানে একটা দৃশ্যপট সেটা হচ্ছে একটা বিরোধের দৃশ্যপট, এবং সেই বিরোধিতাটা দুই শক্তির মধ্যে যে লড়াইটা, সেটা অনেক বেশি দৃশ্যমান ছিল। কিন্তু এখন 1991 সালের পরে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তারপর থেকে 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত ইয়েলসিনের আমলে রাশিয়া কিন্তু একেবারে আমেরিকার একটা সহযোগী শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে। সেখানে রাশিয়ার নিজস্ব খুব একটা যে বলার কিছু ছিল রাজনৈতিক অঙ্গনে এবং বহির্বিশ্বের রাজনীতিতে, সেটা কিন্তু লক্ষ্য করা যায় না। হ্যাঁ, সার্বিয়া বা বসনিয়াতে যে সমস্ত ঘটনা ঘটছিল সেখানে তারা প্রতিবাদ করেছে, কিন্তু আসলে তার সেই শক্তি ছিল না। রাশিয়ার আমি মিন করছি, সেই শক্তি ছিল না একটা কোনোভাবে এই বিশ্ব পরিস্থিতির উপরে তার প্রভাবটা এবং তার যে কৌশলটা সেটা অ্যাপ্লাই করা বা প্রয়োগ করা। 2000 সাল থেকে যখন ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হয়ে আসলেন, সেখান থেকে আজ পর্যন্ত যে রাজনীতিটা, বৈদেশিক রাজনীতির যে স্ট্রাকচারটা গড়ে উঠেছে, সেটা হচ্ছে প্রথম দিকে রাশিয়া চেয়েছিল পশ্চিমা বিশ্বের সাথে সহযোগিতা করে নানাভাবে বিশ্ব শান্তি কিভাবে বজায় রাখা যায়, নির্দিষ্ট করা যায়, সেটার একটা প্রচেষ্টা নিয়েছিল। কিন্তু 1998 সাল থেকে বিল ক্লিন্টন যখন এই নেটোর সম্প্রসারণটা একেবারে রাশিয়ার দোরগোড়ায় নেওয়ার চিন্তা করলো, তখনই রাশিয়া কিন্তু উদ্বিগ্ন হলো, এবং উদ্বিগ্ন হয়ে 2008 সালে যখন এই মিউনিক সিকিউরিটি নিরাপত্তা কাউন্সিলে যখন যে বক্তৃতা দেয়, সেখানে সে এটা উল্লেখ করে যে নেটো আগেই বলেছিল যে নেটোর সম্প্রসারণ 1 ইঞ্চি হবে না পূর্বের দিকে, কিন্তু এখন আমরা দেখছি আমাদের দোরগোড়ায় আসার চেষ্টা হচ্ছে এবং ইউক্রেনকে সেখানে নেওয়া হচ্ছে। ওই সময় থেকে রাশিয়ার রাজনীতিটা, বৈদেশিক রাজনীতিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে এটা একটা পশ্চিমা বিরোধী, একটা পশ্চিমা সাম্রাজ্যবাদ বিরোধী একটা ভূমিকা রাশিয়া নেয়। এখন এখানে এই ইরানকে কেন্দ্র করে যে রাজনীতিটা এখন হচ্ছে, সেখানে কিন্তু রাশিয়া যেটা করছে সেটা হচ্ছে একেবারে মানে এককভাবে ইরানকে সমর্থন জানিয়ে আর বাকি বিশ্বকে এর বিরুদ্ধে এই ইরানকে সমর্থন জানানোর জন্য তাদেরকে প্রচন্ডভাবে হেয় করা এবং তাদেরকে একেবারে কোণঠাসা করা, এইরকম কোনো রাজনীতি ভেতরে রাশিয়া কিন্তু নেই। রাশিয়া খুব ধীর সুস্থে অগ্রসর হচ্ছে। তার একটা উদাহরণ হচ্ছে, যে সমস্ত জিসিসি দেশগুলো আছে তাদের সাথে কিন্তু রাশিয়া অত্যন্ত কূটনৈতিকভাবে অত্যন্ত তৎপর, এবং তাদের সাথে প্রায় প্রতিদিনই আলাপ আলোচনা হচ্ছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি মিশরের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া গেছেন, তারপরে ইউএইর পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া গেছেন, সেখানে আলাপ আলোচনা হচ্ছে এবং তারা বলছে যে যেভাবে হোক এই যুদ্ধটা বন্ধ করার জন্য রাশিয়া তুমিই পারো, কারণ তোমার সাথে ট্রাম্পের একটা যে পর্যায়ে হোক না কেন একটা সহযোগিতার ভাব আছে, আর আমাদের সাথেও তোমার আছে, সুতরাং তুমি চেষ্টা করো। কিন্তু সেখানে তো রাশিয়া এই চেষ্টাগুলো করছে, এবং রাশিয়া যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে একটা আঞ্চলিক একটা কাঠামো গড়ে তোলা। এই আঞ্চলিক কাঠামোর ভেতরে থাকবে জিসিসি দেশগুলো এবং ইরান, এবং প্রয়োজন হলে আরো অন্যান্য পরাশক্তি। তারা এই অঞ্চলটাকে এমনভাবে শান্তিপূর্ণ রাখার একটা ব্যবস্থা করবে যে যেন ভবিষ্যতে ইরানকে আর হুমকির মধ্যে পড়তে হয় না, এবং ইরান যথেষ্ট নিরাপদ অনুভব করে। এই রকমের একটা প্রচেষ্টা নিচ্ছে। নট দ্যাট যে আমি সম্পূর্ণভাবে একেবারে ইরানকে সমর্থন করা। ইরানকে সমর্থন করছে নানাভাবে রাশিয়া, সেটা আমরা চোখে দেখছি না, কিন্তু অত্যন্ত শক্তিশালী দেশ হিসেবে রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সাহায্য করছে, এবং সেই ব্যাপারগুলো অনেকেই উল্লেখ করেছেন এবং উল্লেখ করছেন। কিন্তু রাশিয়া যে দৃষ্টিকোণ থেকে দেখে, সেটা হচ্ছে অত্যন্ত একটা প্র্যাগম্যাটিক দৃষ্টিকোণ থেকে। সে জানে যে এই জিসিসি দেশগুলোকে ধ্বংস করতে পারবে না ইরান, কখনোই না। তারা টিকে থাকবে। তাদের সাথে আমেরিকার সম্পর্ক, যে ঘাঁটিগুলোকে একেবারে উৎখাত করা যে আজকে একদিনেই, সেটাও সম্ভব হবে না। সুতরাং যদি সম্ভব না হয়, তাহলে এদের সাথে তো নেগোশিয়েট ছাড়া তো বা সহযোগিতা না করে
এর কোনো সমাধান বের করা যাবে না। সেই দিকেই কিন্তু রাশিয়া সম্পূর্ণভাবে নিয়োজিত আছে। অন্য দিক থেকে ইরানকে যতদূর সম্ভব বিভিন্নভাবে এই S-500 পর্যন্ত দিয়েছে বলে খবরে প্রকাশ। তারপরে আরো অন্যান্য খাদ্যশস্য থেকে শুরু করে ওষুধপত্র, মেডিসিন, তারপরে আরো অন্যান্য সামরিক যে সমস্ত সাহায্য সেগুলো তো দিচ্ছেই। সুতরাং এইভাবে তার পররাষ্ট্রনীতিটা স্ট্রাকচার। সে ভায়োলেন্ট ওয়েতে কখনো কিছু করবে না, এবং একেবারে একজনকে উচ্ছেদ করে বা একজনকে একেবারে ঘর কোণঠাসা করে একটা শক্তিকে আর এক শক্তির উত্থানকে নিশ্চিত করা, এরকম তার আইডিয়াতে নাই। আমি আগেই বলেছিলাম যে রাশিয়া কিন্তু আমেরিকার ধ্বংস চায় না, চায় আমেরিকা যেন তার এই যে বাড়াবাড়িটা সেটা কমিয়ে আনে এবং একটা শক্তির ভারসাম্য সৃষ্টি হয় পৃথিবীব্যাপী, এবং সেটাই হচ্ছে বহুজাতিক বা বহুকেন্দ্রিক একটা বিশ্ব ব্যবস্থা। সেই দিকেই কিন্তু রাশিয়ার ফোকাস। অন্যদিকে আমি যদি চীনের কথা বলি, চীনের প্যাটার্নটাও কিন্তু ওই একইভাবে ওই রকম ডেভেলপ করেছিল। আপনি লক্ষ্য করে দেখেন 1949 সাল থেকে 1976 সালে মাও জেদুং, চীনা বিপ্লবের নায়ক, তিনি মারা গেলেন। এই পিরিয়ডটা ছিল ওই রকম যে সমাজতন্ত্র বনাম পুঁজিতন্ত্র, এবং তখন দ্বন্দ্বটা ছিল ওই রকমই। ওইভাবেই দ্বন্দ্বটা দেখেছে চীন, এবং পশ্চিমা বিশ্বকে এবং আমেরিকাকে সেইভাবে আক্রমণ করেছে। আমরা তখন নানা সমস্ত কথাবার্তা শুনতাম, আক্রমণাত্মক কথাবার্তা শুনতাম, আমেরিকাকে নানাভাবে গালিগালাজ করতো। এরপরে 1976 সাল থেকে যখন আমেরিকার সাথে চীনের একটা সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া শুরু করলো, তখন থেকে কিন্তু একটা পুঁজিবাদী ব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক ব্যবস্থার একটা পাঁচমিশালি মিলিয়ে অর্থনীতি গড়ে তুললো চীন, এবং বৈদেশিক নীতিতেও কিন্তু সে অনেকটা ওইভাবে প্র্যাগম্যাটিক ওয়েতেই সে দেখা শুরু করলো। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে কোনো দেশের বৈদেশিক নীতিটা তৈরি হয় বা গড়ে তোলা হয় সেই দেশের কৃষ্টি, সংস্কৃতি, দার্শনিক একটা ভিতের উপরে ভিত্তি করে। ঠিক সেইভাবেই চীনের যদি পররাষ্ট্রনীতি আমি দেখি, তাহলে এটা কিন্তু একটা কনফুসিয়াস একটা আদর্শের উপরে ভিত্তি করে করা। এটা কিন্তু র্যান্ডামলি যে হ্যাঁ আমি পশ্চিমা বিশ্ব যেভাবে বৈদেশিক নীতিটা চালু রাখে বা স্ট্রাকচার করে সেইভাবে না। একটা কনফুসীয় নীতি হচ্ছে যে একটা ব্যালেন্স, এবং সেই ব্যালেন্সটা হচ্ছে মানুষের জীবনের সাথে যে শান্তি বজায় রাখা, অর্থাৎ বিশ্ব শান্তির সাথে যে সমস্ত জীবন আছে পৃথিবীতে, এবং সেই জীবন বলতে আমি বুঝি বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা এবং তার শক্তির ভারসাম্য বিভিন্ন ধরনের আছে সেখানে, একজনের শক্তি বেশি আর একজনের শক্তি কম। এই যে জীবন ব্যবস্থা যেটা বহির্বিশ্বে বা বিশ্ব রাজনীতিতে, সেটাকে আমলে নিয়েই কিন্তু তার শান্তির প্রচেষ্টাকে রাখতে মানে নিশ্চিত করতে হবে, এবং সেটা তার ওই কনফুসিয়ান ফিলোসফি থেকেই জাত বা সৃষ্ট। এবং সেই কারণে সে কিন্তু কখনো ভায়োলেন্স, আপনারা লক্ষ্য করে দেখেছেন কেউ কখনো যে চীন অন্য কোনো দেশকে আক্রমণ করেছে তার দীর্ঘ ইতিহাসে? কখনো করেনি। সে আক্রমণ প্রতিহত করেছে, মঙ্গল আক্রমণকে প্রতিহত করেছে, বা আরো অন্যান্য জাপানি আক্রমণকে প্রতিহত করেছে, কিন্তু সে নিজে কিন্তু কখনোই আক্রমণ করেনি, কারণ তার ফিলোসফির ভেতরে, এই কনফুসিয়ান ফিলোসফির ভেতরেই সেটা নিহিত যে কোনো ভায়োলেন্ট ওয়েতে তারা চেঞ্জ আনবে না। এবং পৃথিবীতে বৈদেশিক রাজনীতিতে ঠিক একই ব্যবস্থা, যে তারা ভায়োলেন্ট ওয়েতে আমেরিকাকে ধ্বংস করে। আপনি তাইওয়ানের দিকটাই লক্ষ্য করেন, আমেরিকা যখন ইরানে ব্যস্ত আছে এবং তার সমস্ত সামরিক শক্তি কমে আসছে, 25 থেকে 30% কমে গেছে, এখন তো সবচেয়ে মোক্ষম সময় চীনের জন্য যে তাইওয়ানকে আক্রমণ করা এবং হুমকি দেওয়া এবং দখল করে নেওয়া। সেটা সে করছে না এবং করবেও না, আমি নিশ্চিত সে করবে না। সে অন্যভাবে শান্তিপূর্ণভাবে কিভাবে তাইওয়ানকে তার মানে মেইনল্যান্ড চায়নার সাথে ইন্টিগ্রেট করা যায়, একীভূত করা যায়, সেইভাবে করবে। সুতরাং অন্যদিক থেকে চীন যে ইরানকে সাহায্য করছে না সেটাও ঠিক না, প্রচন্ডভাবে সাহায্য করছে, এবং সেটা আমরা দেখি না। এই বাইডু ব্যবস্থাটা কিন্তু, জিপিএস এখন নাই ইরানে, এখন জিপিএস এর বদলে কিন্তু ইরান এই বাইডু ব্যবস্থা চালু করেছে, এবং সেইভাবে তারা স্যাটেলাইট ইমেজগুলো পাচ্ছে। আর অন্যান্য যে সমস্ত সাহায্য সেগুলো তো আমি আগেই উল্লেখ করেছি নানা সময়, সুতরাং আমি আর তার পুনরাবৃত্তি করতে চাই না।
সুতরাং এই ডিফারেন্সটা আমাদের জানা দরকার, এবং আরো অন্য সময় যদি আমি পাই তাহলে এই ডিফারেন্সটার আরো একটা ব্যাকগ্রাউন্ড বা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারবো বলে আশা করি। হ্যাঁ, তো আমরা এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আবার পরে কথা বলবো। তো এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমেরিকা দীর্ঘদিন ধরে বিশেষত ভেনেজুয়েলায় হামলা চালানোর পর থেকে, যে যখন থেকে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসলো তার বাসভবন থেকে, তাকে এবং তার স্ত্রীকে, তারপর থেকেই তারা মানে তাদের প্রতিবেশী দেশ কিউবার উপরে অবরোধ চাপিয়ে দিল, এবং কিউবায় কোনো ধরনের জ্বালানি যাতে সরবরাহ না যেতে পারে তার জন্য একেবারে সম্পূর্ণ অবরোধ করে রাখলো। এবং কিউবার এমন পরিস্থিতি হয়েছিল যে বিদ্যুতের অভাবে হাসপাতালে রোগীরা মারা যাচ্ছিল, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এর মধ্যে একটি রুশ তেলবাহী জাহাজ এখন কিউবায় গিয়ে পৌঁছেছে। তো হঠাৎ করে আমেরিকার কি এমন হলো, বা ট্রাম্প সাহেবের কি হলো যে তিনি এই যে রুশ জাহাজটিকে কিউবায় যাওয়ার অনুমতি দিলেন, নাকি তিনি বাধ্য হয়েছেন যে এই রুশ জাহাজটিকে কিউবায় যেতে দেয়ার? অতি সাম্প্রতিককালে আমেরিকার সাথে রাশিয়ার কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, সেটা খুব একটা প্রকাশিত না, অনেকটা অপ্রকাশিত আছে, কিন্তু আলোচনা হচ্ছে, চলছে আলোচনা। এবং সেই আলোচনার ভেতরে একটা বিষয় হচ্ছে কিউবা, এবং এটা কিন্তু রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ, সে কিন্তু এটা উল্লেখ করেছে এই গতকালকে, যে হ্যাঁ, আমেরিকার সাথে আমাদের কিউবাকে নিয়ে আলোচনা হয়েছে, এবং আমেরিকার সাথে তারা মোটামুটি একটা সমঝোতা, ঠিক বলতে পারবো না, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তারা পৌঁছেছে বা পৌঁছানোর পর্যায়ে আছে, এরকম একটা ইঙ্গিত দিয়েছে কিন্তু সের্গেই লাভরভ। তো এই ইঙ্গিতের পরেই কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এই জাহাজটাকে, রাশিয়ার এই যে তেলবাহী জাহাজটাকে সেখানে অ্যালাউ করলো, পারমিশন দিল। এবং এরপরে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই রাশিয়ার এই জাহাজকে কেন ঢুকতে দিলেন? তো তখন ট্রাম্প বলেছে যে হ্যাঁ, রাশিয়া দিতে কোনো অসুবিধা নাই, রাশিয়া দিল তাতে কি হয়েছে, আমরা চাই রাশিয়া কিউবাকে সাহায্য করুক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা বোঝা খুব ডিফিকাল্ট, কিন্তু আবার অন্যদিক থেকে কিন্তু খুব সহজও ব্যাপারটা। সহজ হচ্ছে এই কারণে যে 1959 সালে যখন কিউবান বিপ্লব হয়, সেই কিউবান বিপ্লবটা যখন হয় তখন ফিডেল ক্যাস্ট্রো, চে গেভারা এবং রাউল ক্যাস্ট্রো, ফিডেলের বড় ভাই, এরাই কিন্তু বিপ্লবের ঝান্ডা সেখানে তুলেছিল কিউবাতে, এবং মানুষের সাথে, কিউবান জনগণের সাথে বাটিস্টা সরকারকে কিভাবে উৎখাত করে তারা বিপ্লব সম্পন্ন করলো, সেই সময় একটা চুক্তি মতো হয়েছে, একটা অঘোষিত বা অলিখিত একটা চুক্তি, একটা ট্রিটি হয়েছে যে আমরা বিপ্লব সাধন করলাম, এখন আমরা জনগণকে এই 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 জিনিসগুলো আমরা দিব প্রতিদানে। জনগণ আমাদেরকে সাহায্য করেছে, সমর্থন করেছে, আমরা জনগণকেই দিব। সেটা 1959 সালের কথা। এখন তার মানে হচ্ছে আজকে প্রায় 40 আর 26, 66-67 বছর পার হয়ে গেছে এই বিপ্লবের পরে। ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডে গল একটা কথা বলতো সবসময়, সেটা হচ্ছে যে কোনো চুক্তি, সেটা বিপ্লবের মাধ্যমে জনগণের সাথে একটা চুক্তি হোক বা দুই দেশের মধ্যে একটা চুক্তি হোক, এই চুক্তি হচ্ছে একটা যুবতী নারীর মতো এবং একটা গোলাপ ফুলের মতো। এই গোলাপ ফুল শুকিয়ে যায়, যুবতী নারীর যৌবন শেষ হয়ে যায়, সুতরাং এই চুক্তিরও মেয়াদ শেষ হয়ে যায়। ঠিক সেইভাবেই যে চুক্তিটা হয়েছিল 1959 সালে, যে বিপ্লব কি কি করণীয়, কি কি কাজ করবে এবং জনগণকে কি দিবে, সেটা কিন্তু কালের পরিক্রমায় সেটা কিন্তু অনেক তার ধার কমে আসে। এবং আজকের যে নেতৃত্ব কিউবাতে আছে, প্রেসিডেন্ট ডিয়াজ, সে কিন্তু ওই বিপ্লবের যতটুকু না সেই তীব্রতা এবং বিপ্লবের যে একটা জোশ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখন আর কিউবাতে নাই। সুতরাং তারাও বুঝতে পেরেছে যে কিউবার অর্থনৈতিক দুর্দশা কেবলমাত্র যে এই আমেরিকার অবরোধের কারণে, 67 বছর ধরে যে অবরোধ তারা চালিয়েছে তার কারণে শুধু না, এর সাথে আরো যুক্ত আছে কিন্তু মিসম্যানেজমেন্ট যদি বলি, প্রশাসনের অরাজকতা, এটা রিয়ালাইজ করতে সবাই।
সুতরাং এখন যেটা হচ্ছে সেটা একটা প্র্যাগম্যাটিক দৃষ্টিকোণ থেকে এই কিউবার সাথে আমেরিকার সম্পর্কটাকে কিভাবে ঝালাই করা যায় সেটা দেখা। একটা দিক হচ্ছে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমেরিকা ওই ভেনেজুয়েলার মতো কাউকে কিডন্যাপ করবে না, আক্রমণ করবে না কিউবাকে এবং সেখানে সামরিক বাহিনী পাঠিয়ে একটা ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে সরকারকে উৎখাত এইরকম কিছু করবে না। তার কারণ হচ্ছে যে এই কিউবার দায়িত্বটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। মার্কো রুবিওর জন্মই কিন্তু কিউবাতে, কিন্তু সে জন্ম কিউবাতে না, কিন্তু তার বাবা বা তার দাদারা কিন্তু সব কিউবারই মানুষ এবং তারা ফ্লোরিডায় এসে আশ্রয় নেয় যখন বিপ্লব হয় 1959 সালে। সুতরাং কিউবার সাথে মার্কো রুবিওর একটা আত্মিক রক্তের সম্পর্ক আছে। এখন মার্কো রুবিও কিন্তু এখন লক্ষ্য করে দেখছে যে ডোনাল্ড ট্রাম্প যখন তার মেয়াদ শেষ হয়ে যাবে তখন সে তো একজনকে মনোনীত করবে যে কে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হবেন। তো সেখানে আমি লক্ষ্য করে দেখছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেডি ভ্যান্সকে নিয়ে খুব একটা সুবিধায় নেই, বা জেডি ভ্যান্স কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এখন নেক নজরে নেই, যেটাকে আমরা বলি। এখন অনেকটা এই মার্কো রুবিওর দিকে সে হেলে পড়েছে। সুতরাং মার্কো রুবিও এটা অনুভব করছে যে হ্যাঁ, তার মনোনয়ন পাওয়া এই প্রেসিডেন্ট নির্বাচনে অনেক বেশি আজকে স্বচ্ছ এবং অনেক বেশি সম্ভাবনাময়। সেই জন্য সে কিন্তু এই কিউবায় আক্রমণ চালিয়ে তার নামের এগেনস্টে একটা কলঙ্ক আটকাতে চায় না। সে চায় যে একটা শান্তিপূর্ণ পরিবেশে, এবং সেখানে কিন্তু সেই শান্তিপূর্ণ পরিবেশে একটা সমঝোতার দিকে যাওয়ার একটা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সেই প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে এই যে আমেরিকা কিউবার ইকোনমিক ডেভেলপমেন্টে অংশগ্রহণ করবে। এখন এই ডেভেলপমেন্টটা যে কি হবে সেটা আমরা জানি না। আমার যতটুকু মনে হয় কিউবা যেহেতু একটা দ্বীপ, সেখানে ডোনাল্ড ট্রাম্পের জামাতা যে সেখানে লাক্সারি সমস্ত হোটেল বা এটা করতে পারে, ট্যুরিজমটাকে আরো বৃদ্ধি করবে ইত্যাদি ইত্যাদি, এগুলো করতে পারে। কিন্তু যেটা আজকের কিউবার নেতারা অনেকটা বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে সেটা হচ্ছে যে তারা যে সমস্ত পলিটিক্যাল প্রিজনার ছিল, যে সমস্ত রাজনৈতিক বন্দী ছিল, তাদেরকে মুক্তি দেওয়ার একটা শর্তে তারা রাজি হয়েছে। এক, দুটো হচ্ছে যে প্রাইভেট ফান্ড এবং প্রাইভেট ক্যাপিটাল কিউবাতে, যেহেতু এটা একটা কমিউনিস্ট সোসাইটির মতো ছিল, কিউবাতে প্রাইভেটাইজেশন করার একটা প্রক্রিয়া শুরু হবে এবং সেখানে কোনো রেস্ট্রিকশন যেন কিউবান সরকার না দেয়। এবং তৃতীয় হচ্ছে কিউবার যে সমস্ত ডায়াসপোরা আছে ফ্লোরিডা বা আমেরিকা বা আরো অন্যান্য দেশে, ইউরোপীয় দেশে, তাদেরকে ফিরিয়ে আনা কিউবাতে, এবং তারাও যেন এই সোসাইটির সাথে, কিউবান সোসাইটির সাথে ইন্টিগ্রেটেড বা একীভূত হয়, সেই একটা প্রক্রিয়া। সুতরাং এই তিনটা বিষয় নিয়ে তারা কিন্তু রাজি হচ্ছে বা হওয়ার পথে। সুতরাং এইভাবে একটা সমঝোতার ভেতর দিয়ে কিন্তু কিউবার সাথে আমেরিকার যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে বিশেষ করে ট্রাম্পের কারণে, সেটার একটা অবসান ঘটবে। এবং আমার মনে হয় রাশিয়া এখানে খুব যে একটা কিছু করতে পারবে, বরঞ্চ আমেরিকার সাথে সহায়তা করেই কিউবার এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবে। এবং তারই একটা প্রতিরূপ হিসেবে আমরা লক্ষ্য করে দেখছি যে ডোনাল্ড ট্রাম্প এই রাশিয়ার তেলবাহী জাহাজটাকে এই কিউবাতে ঢোকার বা প্রবেশের অনুমতি দিল। সুতরাং এইভাবে আমি ব্যাপারটা বুঝি যে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ওই হঠকারিতার মাধ্যমে যেভাবে ভেনেজুয়েলায় হচ্ছে, আমার মনে হয় না সেই রকম একটা কিছু এখানে কিউবাতে হতে যাচ্ছে। সুতরাং একটা পারস্পরিক সম্পর্ক আমেরিকা এবং রাশিয়ার ভেতরে কিন্তু এখানে চলছে, এবং সেটা কিন্তু কিউবাকে একটা শান্তিপূর্ণ পরিবেশে তার একটা এই যে ট্রানজিশন পিরিয়ডটা, যে একটা কমিউনিস্ট থেকে একটা মার্কেট ইকোনমিতে যাওয়ার এই প্রক্রিয়াটাকে সে হয়তো আরো একটু এনহান্স করবে, এটাই আমার মনে হয়। কিউবার ব্যাপারে আমরা একটা তাহলে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা সমঝোতার কথা আপনার বক্তব্যে পেলাম। সেক্ষেত্রে মানে আমার সর্বশেষ যে প্রশ্ন বা সর্বশেষ যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, আপনি ইউক্রেন নিয়ে বই লিখেছেন, ইউক্রেন নিয়ে অনেক খোঁজ খবর রাখেন,
এটা নিয়ে সর্বক্ষণ আপনি এই বিষয়টির দিকে নজর রাখেন। তো ইউক্রেনের ব্যাপারে আসলে কি হচ্ছে, ইউক্রেনের পরিস্থিতিটা শেষ পর্যন্ত আমেরিকা কোথায় আছে এবং ইউরোপ কোথায় আছে, আর রাশিয়া কোন জায়গায় গিয়ে শেষ করতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, ইউক্রেনের ব্যাপারে খুব সংক্ষেপে বলি, বলে আমরা শেষ করি আজকের আলোচনাটা। সেটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনকে বলেছে যে তোমাকে আমি 2 মাস সময় দিলাম। এই 2 মাসের ভেতরে তুমি যদি ডনবাস থেকে তোমার সৈন্য সরিয়ে নাও, তাহলে আমরা ডনবাসের ভেতরেই আমরা আমাদের যুদ্ধ আমরা শেষ করব এবং ডনবাসটা নিয়েই আমরা স্যাটিসফাইড থাকবো, এইরকম একটা ঘোষণা দিয়েছে। কিন্তু প্রত্যুত্তরে জেলেন্সকি থেকে শুরু করে তার যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলেছে এটা হবে না, কারণ ডনবাস হচ্ছে তাদের জীবন মরণের ব্যাপার, সুতরাং তারা এটা রাজি হবে না বলেই মনে হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে গতকাল থেকে কিন্তু একটু একটু করে এই যে স্প্রিং যে অভিযানের কথা আমরা বলেছিলাম, যে রাশিয়া একটা তীব্র একটা আঘাত করবে ইউক্রেনকে চারিদিক থেকে, তার আলামত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। নর্থের দিকে যদি আপনি দেখেন, সুমি এলাকা যেটা, এবং যেটা থেকে কিয়েভ বেশি দূরে না, প্রায় 250-300 কিলোমিটার দূর সুমি শহর থেকে, যেটা একেবারে উত্তর দিকে, একেবারে উত্তরে, ইউক্রেনের উত্তরে, সুমি থেকে কিয়েভের ডিস্টেন্স খুব একটা বেশি না, এবং অন্যদিক থেকে খারকভেরও খুব কাছাকাছি। সুমি থেকে খারকভ একটু দক্ষিণে যেতে হবে, দক্ষিণ পূবে যেতে হবে, সেখানে খারকভ। সুতরাং এরপরে যে বিশাল আকারের যে একটা অভিযান রাশিয়া এই শীতের সময়ে একটা একটু নীরবতা পালন করে যে একটা সামরিক অভিযান চালানোর যে প্রস্তুতি নিয়েছে, সেটা শুরু হবে কিন্তু এই যে কিয়েভকে দিয়ে এবং জাপারোসকে দিয়ে। এই দুটোকে যদি দখল করে নেওয়ার পরে আমার যেটা মনে হয় যে, এমন যদি ইউক্রেন যদি ওই ডনবাসের যে শর্ত দিয়েছে রাশিয়া, যে ডনবাস থেকে তুমি তোমার সৈন্য উইথড্র করো, তাহলে আমরা যুদ্ধ বন্ধ করব, সেটা যদি না হয় তাহলে তারা ওডেসা পর্যন্ত যাবে। অর্থাৎ ওডেসা থেকে শুরু করে জাপারোসে হয়ে আপনি আরো উত্তরে সুমি পর্যন্ত, অর্থাৎ প্রায় বলতে পারি যে ইউক্রেনের পূর্বাঞ্চল, অর্থাৎ ইউক্রেনের যে নদীটা ডিভাইড করে পূর্ব এবং পশ্চিম ইউক্রেন, পূর্ব ইউক্রেনকে পশ্চিম থেকে, সেই নদীর এপারটা পূব পাশটা সম্পূর্ণভাবে রাশিয়ার দখলে চলে আসতে পারে, এবং এরকম একটা আশঙ্কা আছে। সুতরাং অন্যদিক থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে, মার্কো রুবিওর একটা কথা নিশ্চয় মনে আছে, মার্কো রুবিও বলছে যে জেলেন্সকি যা বলে সব মিথ্যা, সে হচ্ছে একজন মিথ্যাবাদী। সুতরাং আমেরিকায়ও কিন্তু এই ইউক্রেন থেকে একেবারে গুটিয়ে আসার একটা প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত ইউরোপ টিকে আছে ইউক্রেনকে নিয়ে, এবং এটা তো ইউরোপেরও একটা বড় একটা প্রজেক্ট। এটা হচ্ছে মার্কিন ব্রিটিশ একটা প্রজেক্ট ছিল মূলত, এবং সেখানে ইউরোপ ইনভলভ হয়ে গেছে। আমি ইউক্রেনের কথা বলছি। এখন ইউরোপ এখনো পর্যন্ত আছে, কিন্তু ইউরোপের যে দুর্দশা আজকে, বিশেষ করে তেল এবং ইরানের যুদ্ধ সমস্ত মিলিয়ে, সেখানে ইউরোপ খুব একটা যে বেশি সাহায্য করতে পারবে ইউক্রেনকে তা না, এবং ইউক্রেনের অর্থনীতি একেবারে ধসে পড়ার মতো। এবং আপনি যদি প্রতিদিনে যদি যে সমস্ত হামলা করছে রাশিয়া তার ক্ষেপণাস্ত্র দিয়ে এবং ড্রোন দিয়ে, সেটা একটা সাংঘাতিক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। এবং ইউক্রেনের অর্থনীতি বলতে কিছু নাই, তার অর্থনীতি এখন কোন রকমে টিকে আছে, মাথাটা উঁচু করে আছে পানির থেকে। সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের সহায়তা দেওয়া, এবং সেই সহায়তাটাও বন্ধ হয়ে যাচ্ছে। $80 বিলিয়ন যে একটা প্যাকেজ দেওয়ার কথা ছিল ইউক্রেনকে, সেটা এখনো পর্যন্ত প্রায় 4 মাস হয়ে গেল, সেটা এখনো পর্যন্ত ইউক্রেনের হাতে যায়নি। কেবলমাত্র $1 বিলিয়ন একটা প্যাকেজ দেওয়ার চিন্তা ভাবনা করছে ইউরোপ, এবং সেটাই শেষ। তার মানে সমস্ত প্রশাসন থেকে শুরু করে সবকিছু একেবারে ধসে পড়বে ইউক্রেনের। এবং সেই কারণে ইউক্রেনকে নিয়ে এখন আমার যেটা মনে হয় যে আর 1 বছর, এই বছরে 2026 সালের ডিসেম্বর মাস সম্ভবত শেষ মাস, যখন আমরা লক্ষ্য করে আমরা দেখব যে ইউক্রেনের এই যুদ্ধ শেষ হওয়ার পথে এবং ইউক্রেন সমস্যার একটা সমাধান হবে। সেই সমাধান
হয়তো লিঙ্গার করবে বা কন্টিনিউ করবে অন্য ফর্মে, কিন্তু মানে মূল যে কাইনেটিক যুদ্ধ যেটাকে আমরা বলি, সেই কাইনেটিক যুদ্ধে কিনেটিক যুদ্ধ যেটাকে বলি, উচ্চারণটা হয়তো সেইভাবে হবে, সেটার একটা পরিসমাপ্তি ঘটবে। ধন্যবাদ অধ্যাপক খান চর্চাকে সময় দেওয়ার জন্য। আপনার অনেক তথ্য এবং তথ্য সমৃদ্ধ আলোচনা আমাদের পাঠক, দর্শক তাদেরকে উপকৃত করবে, তাদেরকে অভিজ্ঞ অভিজ্ঞতা তাদের বুঝতে সাহায্য করবে পুরো বিষয়টাকে। এখন আমরা চাইবো যে আমাদের দর্শকরাও এই আলোচনা থেকে কি পেলেন, তারা আরও কি চান, তারা চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে তারা তাদের মন্তব্য লিখবেন। তারা বিভিন্ন সময় অনেক প্রশংসাসূচক মন্তব্য লেখেন, এখনও তারা প্রশংসার পাশাপাশি তারা কি জানতে চান, কোন বিষয়গুলো অধ্যাপক খানের কাছে বুঝতে চান, সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ প্রিয় দর্শক।